পৃথিবীর রাজনীতির আকাশে ঘন কালো মেঘ জমে উঠেছে অনেক আগেই। দূর মধ্যপ্রাচ্যের আকাশে চলছে এক অদৃশ্য যুদ্ধ, যেখানে শব্দের থেকেও বেশি শক্তিশালী হয়ে উঠেছে দাবি, পাল্টা দাবি আর প্রচারণা। ওয়াশিংটনের ক্ষমতার করিডোরে এক ধরনের আত্মবিশ্বাস ছড়িয়ে পড়েছিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ দৃঢ় কণ্ঠে বলেছিলেন, ইরানের আকাশ এখন সম্পূর্ণভাবে তাদের নিয়ন্ত্রণে, যেন আকাশটাই তাদের নিজের, যেখানে ইচ্ছে মতো উঠতে পারে যুদ্ধবিমান আর কেউ বাধা দেওয়ার ক্ষমতা রাখে না। টেলিভিশনের পর্দায় ভেসে উঠছিল সেই বক্তব্য। প্রেসিডেন্ট বলছিলেন, আমাদের বিমান ইরানের উপর দিয়ে উঠছে, তারা কিছুই করতে পারছে না। এই কথাগুলো শুনে অনেকেই বিস্মিত হয়েছিল, কেউ কেউ বিশ্বাসও করেছিল, কারণ ইতিহাস বলে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি প্রশ্নাতীত। কিন্তু যুদ্ধের গল্প কখনোই এত সরল হয় না। এক সকালে হঠাৎ খবর এলো, ইরানের আকাশে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। খবরটা প্রথমে গুজব বলে মনে করা হয়েছিল, কারণ যে আকাশকে অপ্রতিদ্বন্দ্বী বলা হচ্ছিল, সেখানে কিভাবে এমন ঘটনা সম্ভব। ধীরে ধীরে তথ্য পরিষ্কার হতে শুরু করল। বিমানটি সত্যিই ভূপাতিত হয়েছে। 2 জন ক্রু ছিল, একজনকে উদ্ধার করা গেছে আহত অবস্থায়, অন্যজনের খোঁজ অজানা। এই খবর ছড়িয়ে পড়তেই যেন সেই অজেয়তার গল্পে প্রথম ফাটল ধরল। এর আগেও আরেকটি খবর এসেছিল, আরেকটি মার্কিন যুদ্ধবিমান আঘাতপ্রাপ্ত হয়েছে। যদিও পাইলট দক্ষতার সঙ্গে বিমানটি ইরানের আকাশসীমার বাইরে গিয়ে বের হতে পেরেছিল এবং পরে নিরাপদে উদ্ধার হল, তবুও ঘটনাটা একটাই বার্তা দিল, আকাশ পুরোপুরি নিরাপদ নয়। ওয়াশিংটনের অভ্যন্তরে তখন এক অদ্ভুত নীরবতা। কেউ সরাসরি স্বীকার করছে না, আবার অস্বীকার করতেও পারছে না, কারণ বাস্তবতা নিজেই নিজের কথা বলে। যুদ্ধের শুরুতে যে আত্মবিশ্বাস ছিল, তা অনেকটাই নির্ভর করছিল পূর্ণ নিয়ন্ত্রণ এই ধারণার উপর। বলা হচ্ছিল, ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, তাদের রাডার নেই, বিমান বাহিনী কার্যত অচল। কিন্তু এই দুটি ঘটনার পর প্রশ্ন উঠতে শুরু করল, তাহলে এই বিমানগুলো কিভাবে ভূপাতিত হলো? বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধ সবসময় অসম। এক পক্ষ যত শক্তিশালী হোক, অন্য পক্ষ কখনোই পুরোপুরি অসহায় থাকে না। ছোট ছোট ফাঁক, অপ্রত্যাশিত কৌশল, এসবই বড় শক্তিকে চ্যালেঞ্জ জানাতে পারে। এই ঘটনাগুলো সেই বাস্তবতাকেই সামনে নিয়ে এলো। অন্যদিকে আমেরিকার সাধারণ মানুষ এই যুদ্ধ নিয়ে শুরু থেকেই খুব একটা উৎসাহী ছিল না। তারা জানতে চাইছিল, এই যুদ্ধ কেন, এর লক্ষ্য কি, এবং সবচেয়ে বড় প্রশ্ন, এর মূল্য কত। যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, ততই এর অর্থনৈতিক প্রভাব স্পষ্ট হয়ে উঠছে। বিশেষ করে হরমুজ প্রণালীর কার্যত অচল হয়ে যাওয়ার ফলে জ্বালানির দাম বাড়তে শুরু করেছে। গ্যাসের দাম বাড়লে সাধারণ মানুষের জীবনযাত্রার খরচও বাড়ে, এটাই বাস্তবতা। ফলে মানুষের অসন্তোষ বাড়ছিল আগেই। এখন এই নতুন ঘটনাগুলো সেই অসন্তোষকে আরও বাড়িয়ে দিল। রাজনৈতিকভাবে বিষয়টা আরও জটিল হয়ে উঠল, কারণ প্রশাসন শুরু থেকেই এই যুদ্ধকে সাফল্যের গল্প হিসেবে তুলে ধরতে চেয়েছিল। বলা হচ্ছিল, শত্রুর ক্ষমতা প্রায় ধ্বংস হয়ে গেছে, তাদের আর কিছু করার নেই। কিন্তু বাস্তবতা যেন ভিন্ন গল্প বলছে। এর আগেও এমন কিছু ঘটনা ঘটেছে যা প্রশাসনের দাবিকে প্রশ্নের মুখে ফেলেছে। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলার পর বলা হয়েছিল, সেগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, কিন্তু পরে গোয়েন্দা তথ্য বলছে তা পুরোপুরি সত্য ছিল না। একটি স্কুলে হামলার ঘটনাও বড় বিতর্ক তৈরি করেছিল। প্রথমে দোষ চাপানো হয়েছিল ইরানের উপর, কিন্তু পরে প্রাথমিক তদন্তে উঠে আসে এটি যুক্তরাষ্ট্রের আক্রমণেই ঘটেছিল। এমন সব ঘটনার পর মানুষের মনে সন্দেহ তৈরি হওয়াটা অস্বাভাবিক নয়। এই প্রেক্ষাপটে দুটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়া শুধু সামরিক ঘটনা নয়, এটি একটি প্রতীক। এটি দেখিয়ে দেয়, যুদ্ধের বাস্তবতা এবং রাজনৈতিক বক্তব্য সবসময় এক নয়। হেগসেথ একসময় বলেছিলেন, আমরা ইরানের আকাশ ও জলপথ নিয়ন্ত্রণে নিয়েছি, মাটিতে পা না রেখেই। এই বক্তব্যে এক ধরনের গর্ব ছিল, কিন্তু এখন তা পুরোদস্তুর প্রশ্নবিদ্ধ, কারণ হরমুজ প্রণালী এখনও পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে, আর আকাশও যে শতভাগ নিরাপদ নয় তা প্রমাণিত হয়েছে। যুদ্ধের গল্পে এমন মুহূর্তগুলোই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো মানুষকে বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়। হয়তো সামরিক দিক থেকে যুক্তরাষ্ট্র এখনও অনেক এগিয়ে,
দুটি বিমান হারানো মানে এই নয় যে শক্তির ভারসাম্য বদলে গেছে, কিন্তু এই ঘটনাগুলো মনে করিয়ে দেয় যুদ্ধ কখনোই একতরফা নয়। এটি একটি চলমান গল্প, যেখানে প্রতিদিন নতুন অধ্যায় যোগ হচ্ছে। ওয়াশিংটনের এক কোণে হয়তো এখনও কেউ বলছে আমরা নিয়ন্ত্রণে আছি, কিন্তু পৃথিবীর অন্য প্রান্তে ধোঁয়ায় ঢাকা আকাশের নিচে দাঁড়িয়ে থাকা কেউ হয়তো ভাবছে নিয়ন্ত্রণ বলতে আসলে কি বোঝায়, গালভরা ফাঁকা বলি।